বিষে তো আমার ক্লান্ত করে ফেলাবো। তা আমি রাস্তার ডালে উঠলাম, ওই জায়গা ওঠা মাত্র তখন আর কি আমি পড়ে গেছিলাম। পড়ার পরে কি হয়েছে এটা আর আমি বলা পারবো না। আমি আছি এখন একটা চরে, এই চরের নাম ডিক্রির চর, এটা ফরিদপুরেই। আর এই যে যেই জায়গাটাতে আছি আমরা, এটা চর। এইখানে গত বছর মানে রাসেল ভাইপারের পুরা আনাগোনা ছিল, মানে আস্তানাও বলা যায়, কারণ পদ্মা নদীতেই আমরা জানি যে এই নদীতেই ভেসে রাসেল ভাইপার আসে এই চরে। আর আমরা এখন আছি একজন মানে রাসেল ভাইপার, কি বলবো, যে রাসেল ভাইপারকে পরাজিত করছেন। না, আমি ঘাস কাটতে গেছিলাম। আচ্ছা, আপনি কিভাবে রাসেল ভাইপারের আক্রমণের শিকার হলেন? আমি ঘাস কাটতে গেছিলাম, ও আলাম আর কি শুয়ে আর কি পেঁচায় ঘুমাইছিল এই চরেই তো না? এই চরেই। পরে আমি আর কি ঘাস কাটতে গেলে ও আমার আঙ্গুলে আর কি কামড় দিছে, কোনো শব্দ আমি পাইনি। মানে তার আপনি বুঝলেন কিভাবে যেহেতু শব্দ পান নাই? যখন কামড় দিছে তখন আমি বুঝলাম যে আমারে কামড় দিছে। কোন জায়গাটায়, কোথায় কামড়? আমার পায়ে আঙ্গুলে দিছিল, এই বাম পায়ে বুড়ো আঙ্গুলে দিছিল। মানে কামড় দেওয়ার পরে আপনি বুঝতে পারছেন? হ্যাঁ। আপনি কি দেখছেন সাপটাকে? দেখছি, কামড় দেওয়া মাত্র আমার আঙ্গুলে রক্ত এসে গেল। রক্ত আসা মাত্র আমি পাইছে গেলাম, ফিরে আবার ওই গিয়ে এসে দেখছি সে সাপটা ওইখানেই ছিল, ওই জায়গায় ছিল। সে কি খুব রাগান্বিত ছিল? না, পরে রাগে না, তারপরে আমি আইসা দেখা মাত্র ফিরে আস্তে 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 সে দোপফিলি নেমে গেল। আপনি চিনে ফেললেন যে এটাই রাসেল ভাইপার? তখন দেখার পরে আমি আস্তে আস্তে আর কি আই গেলাম, যে আমি তো এই জায়গা থাকলে তো আমি আর কি আই যেতে পারবো না, বিষে তো আমার ক্লান্ত করে ফেলাবো। তা আমি রাস্তার ডালে উঠলাম, ওই জায়গা ওঠা মাত্র তখন আর কি আমি পড়ে গেছিলাম। পড়ার পরে কি হয়েছে এটা আর আমি বলা পারবো না। আচ্ছা, সাপটা আনুমানিক কত বড় ছিল? সাপটা মোটামুটি 6 হাতের উপরে ছিল। 6 হাত? রাসেল ভাইপার এত লম্বা হয়? হ্যাঁ, লম্বা হয়। আচ্ছা, এই সাপ কি আপনি ওই দিনই প্রথম দেখলেন নাকি এর আগেও দেখছেন? তার আগেও দেখছি। কি নামে ডাকতেন আগে? আগে ডাকতে বললাম গোলবাহার কইয়া। গোলবাহার, মানে এত সুন্দর একটা নাম। তারপর ওর আরেকটা নাম আছে চন্দ্রবোরা, মানে এত। আর এইবারই আমরা জানলাম যে এই যে প্রথম যেটার নাম, আরেকটা নাম রাসেল ভাইপার। রাসেল ভাইপার, মানে খুব আতঙ্কিত না? এবং তারপরে আপনি যখন জ্ঞান ফিরলো তখন কি দেখলেন? তখন আমি দেখলাম আর কি আমার ভাই বিরাদার আমার ধরে আর কি নিয়ে গেছে এক সাপুরের কাছে। সে আমার বিষ নামাইছে, নামাইলে পরে তারপরও আমি তেমন একটা সুস্থ না। ওই জায়গাতে আমার নিয়ে গেছে আবার হাজিগঞ্জ এক ফকিরের কাছে। ওই জায়গাতে এলাম আর কি আমার প্রায় 37,000 টাকা গেছে আর কি ওই ওষুধের দ্বারা। ফকির ওষুধ দিল? হ্যাঁ, ফকির ওষুধ দিল। দিছিল ওই যে ছোট বোতলে আর কি 9,000 9,500 টাকা করে একটা বোতলের দাম নিছিল। তা 3 দিন ছিলাম, তাও আমার আর কি কোনো পরিবর্তন আমার হয় নাই। তারপরে 4 দিনের দিন আমার গাল দিয়ে আর কি রক্ত এসে গেল, আমি সহি দেখি না। তখন আমার হাসপাতাল নিয়ে গেল, ফরিদপুর মেডিকেল হাসপাতাল, 250 বেড হাসপাতালে। ওই জায়গায় নেওয়ার পর আর কি আল্লাহ আমার সুস্থ, আমি ভালো আছি। তার মানে আমরা জানলাম যে সাপে কামড় দিলে আমাদেরকে সরাসরি থানা স্বাস্থ্য কেন্দ্রে যেতে হবে। এই যে ওঝার বাড়িতে এইসব দৌড়াদৌড়ি করে কিন্তু আপনি আরো বেশি অসুস্থ হলেন। আপনি যদি শুরুতেই চলে যেতেন না, তাহলে আরেকটু ভালো সেবা পাইতেন, আর একটু সুস্থ হইতেন। আপনি তো সাপটাকে চিনতেও পারছিলেন। আপনি যদি ওই সময় আপনি এই যে থানা স্বাস্থ্য কেন্দ্রে চলে যেতেন, তাহলে কিন্তু আপনি আরো আগে দ্রুত সুস্থ হতেন। আপনি কিন্তু মারাও যেতে পারতেন। অবশ্যই। আপনি হয়তো এই যে রোদে চরে কাজ করেন, পরিশ্রম করেন, এর জন্য হয়তো আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি ছিল। ওই সময় বুঝে সারা পারি নাই। যদি আমার ওই জিনিসটা বুঝতো তাহলে আমার আর কি ফকিরের কাছে না নিয়ে ডাইরেক্ট একবারে হাসপাতাল নিয়ে যাইতো। তাতে বোধহয় মনে হয় যে আরো আগে আল্লাহ আমারে সুস্থ করতো। কবিরাজ ওঝার কাছে যে আপনার মোট কত টাকা খরচ হলো? আমার টোটাল 1 লাখ টাকার উপরে গেছে। আর হাসপাতালে আর কি টোটালে হাসপাতাল আর কবিরাজ দিয়ে আমার 1 লাখ টাকার উপরে। মানে কবিরাজের পেছনে কত গেল আর হাসপাতালে কত গেল? কবিরাজের পেছনে গেছিল 37,000 টাকা। আর হাসপাতালে? আর বাদ বাকি হাসপাতালে তাতে দেখা গেছে ওই জায়গা 65-70,000। 15 দিন ছিলাম আমি। 15 দিন ছিলেন? 15 দিনের দিন আমি বাড়ি আসলাম। 3 মাসের ওষুধ লিখে দিছিল, 3 মাসের ওষুধ আমার খাওয়া লাগছে। তখন এরকম আপনার পরিচিত অন্য কাউকে এই রাসেল ভাইপার আক্রমণ করছে? এরকম করছে, আমার এক ভাগ্নি জামাই মারাও গেছে। এটা কি আপনার আগে না পরে? আমার পরে। তাকে কি এরকম ওঝার কাছে, কবিরাজের কাছে নিছে? তারও নিছিল। কোনো কাজ হয় নাই? আচ্ছা ফরহাদ ভাই, আপনি আমাদেরকে একটু বলবেন যে যদি এখন এই যে আপনার এলাকাতে কাউকে যে রাসেল ভাইপার না হোক যে কোনো সাপ কামড় দেয়, তা আপনার পরামর্শ কি? তারা কি করবে? আমার পরামর্শ হলাম একবারে সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়ার। সাপটাকে চিনতে হবে কি সাপ? চিনতে পারলে ভালো হয়, চিকিৎসা করতে সহজ হয়। সহজ হয়।
একবারে হাসপাতাল নিয়ে যাবে, তাইলে সে বাঁচবে। এই চরে এরকম কতজন মারা গেছে আপনার জানা মতে? আমার জানা মতে আর কি ওই একজনই মারা গেছে, আর অনেকেই কামড় দিছে, কিন্তু হাসপাতাল নিয়ে তারা ভালো হয়েছে। এখন কি দেখা যায়? না, এখন দেখা যায়, মাঝে মাঝে দেখা যায় আর কি। এখন কেউ শোনা যায় না যে মুখে কামড় দিছে। আচ্ছা, এই রাসেল ভাইপার আমাদের কৃষকের কি উপকার করে না অপকার করে? না, অপকার, ওর দ্বারা এখন উপকার নেই। উপকার করে না? না না, ও সুযোগ পাইলে ও ছাড় দিবে না কাউকে। আপনাদের একটা কথা বলে রাখি, কোনো ক্ষেতে যদি রাসেল ভাইপার থাকে, ওই ক্ষেতের কোনো ফসলই কিন্তু ইঁদুর আর খেতে পারে না, কারণ সমস্ত ইঁদুর কিন্তু ওই রাসেল ভাইপার খেয়ে ফেলে। আপনার কি মনে হয়? খেতে পারে, আগে যা ইঁদুর ছিল এখন আমাদের চরে ইঁদুর কম আছে, এখন খেতেও পারে। রাসেল ভাইপার নিয়ে একটা কথা মনে রাখতে হবে, রাসেল ভাইপার কিন্তু মানে নিজ থেকে কাউকে আক্রমণ করে না। সে যখন আক্রান্ত হওয়ার ভয় পায় তখন সে কামড় দিয়ে বসে, এবং খুব দ্রুত গতিতে, এবং চোখের পলক ফেলার আগেই সে কামড় দেয়। কি বলেন ফরহাদ ভাই? হ্যাঁ, আচ্ছা, আপনি তো একজন প্রত্যক্ষদর্শী এবং ভুক্তভোগী দুটোই। খুব দূরত্বই সে পারে। কামড় দেওয়ার আগে বুঝতে পারছিলেন না, কিছু? তা বুঝি না, তাহলে তো আমি ওই জায়গাতে সরিয়ে যেতাম। আমি প্রথমে দেখছিলামই না। বুঝলেন তো, রাসেল ভাইপার নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই। আচ্ছা, এই যে আমরা যেখানে দাঁড়ায় আছি, এখানে অনেক ঝোপঝাড় আছে, এখানেও কিন্তু রাসেল ভাইপার থাকতে পারে। তো আসুন আমরা আতঙ্কিত না হয়ে সচেতন হই।